এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনবেন ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প গুণিনের পরিণতি। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। তবে আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। শুনছেন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প গুণিনের পরিণতি। মহেশতলা অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রাম চিংড়িপোতা। সেই গ্রামে একবার একটি বিষয় নিয়ে অত্যন্ত হুলস্থুল বেঁধেছিল। গাঁয়ের একদিকে একটি পোড়ো মন্দিরের আশেপাশে লালু গুণিন নামে এক গুণিন বাস করত। তার প্রধানত কাজ ছিল ভেলকির খেলা দেখানো। সে পাড়ায় পাড়ায় ঘুরে নানান রকম জাদুবিদ্যার খেলা দেখাতো। কখনো ভিড়ের মধ্যে থেকে কোনো এক বাচ্চাকে তুলে নিয়ে তার ওপর কাপড় চাপা দিয়ে হঠাৎ করেই মানুষকে দেখাতো যে সেই বাচ্চাটিকে সে ছাগল বানিয়ে দিয়েছে। সেই দেখে মানুষ করতালি দিয়ে লালু গুণিনের দিকে টাকা ছুঁড়ে দিত। আবার চোখের পলকেই কাপড় চাপা দিয়ে সে ছাগল থেকে বাচ্চাটিকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসত। লালু গুণিনের নাম চারিদিকে বেশ রটে গিয়েছিল যে সত্যি যে ভেলকির খেলা, জাদুবিদ্যার খেলা দেখানোতে লালুর কোনো জুড়ি নেই। একদিন হলো কি, চিংড়িপোতা গ্রাম থেকে 2-3টে গাঁ পরে একটি গাঁয়ে সেদিন খেলা দেখাচ্ছিল। তার খেলার নিয়ম অনুসারে একটি বাচ্চাকে ভিড়ের মধ্যে থেকে সে সামনে ডেকেও আনে। তারপর তার ওপর কাপড় চাপাও দেয়। কাপড় চাপা দেওয়ার পর সে আর তাকে অন্য কোনো রূপ দিতে পারেনি। মানে সে যেরকম বানিয়ে দিত আর কি, কখনো পায়রা, কখনো ছাগল, কখনো বিড়াল, তেমনটা কিছুই সেদিন সে করতে পারেনি। কিন্তু করতে পারেনি সেটা অন্য বিষয়, কিন্তু ঘটে গিয়েছিল আর এক বিষয়। যে বাচ্চাটিকে সে ভিড়ের মধ্যে থেকে তুলে তার গায়ে কাপড় চাপা দিয়েছিল, সেই বাচ্চাটির হঠাৎ করে শরীর খারাপ লাগতে শুরু করে এবং সে মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে যায়। ভিড়ের মধ্যে থাকা লোকজন বেশ রেগে যায় এই দৃশ্য দেখে, যে ভেলকির খেলা দেখাতে এসে বাচ্চাদের এমনভাবে অসুস্থ করে দেবার মানেটা কি। লালুকে তারা তখন বলে যে বাচ্চাটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে গিয়ে সুস্থ করে দিতে, কিন্তু লালু তা করতে পারেনি। আর সেই কারণে সেই গাঁয়ের লোকেরা তার উপর চড়াও হয়ে তাকে মারধর করা শুরু করে।
বেশ খানিক মারধর করে গাঁ থেকে তাকে তাড়িয়ে দেয়। বিষয়টা লালুর প্রচণ্ড মনে লেগে গিয়েছিল। মান সম্মান একেবারে এক লহমায় যেন ধুলোয় মিশে গিয়েছিল সেই দিন তার। তারপর থেকে লালু আর খেলা দেখায়নি। বেশ কয়েক বছর লালুকে কেউ খুঁজেও পায়নি যে লালু কোথায় গেল। চিংড়িপোতা গ্রামেও তার কোনো টিকি নজরে আসেনি কারুর। পোড়ো মন্দিরের পেছনের যে ঝুপড়িতে সে থাকত, সেখানেও কেউ আর অনেক বছর তাকে দেখতে পায়নি। সে যেন কোথায় একটা চলে গিয়েছিল। এমনই চলছিল সমস্ত কিছু। কিন্তু হঠাৎ একদিন শুরু হলো এক ভারী তাজ্জব করা ঘটনা। এই ঘটনার প্রায় বেশ কয়েক বছর পর যে গ্রামে লালু মার খেয়েছিল, সেই গ্রামে ঘটল একটা মর্মান্তিক ঘটনা। প্রায় 2-3 দিনের মধ্যেই গাঁয়ের যত সমস্ত বাচ্চারা আছে সবাই কেমন অসুস্থ হতে শুরু করে। আর অসুখটা যেমন তেমন কোনো অসুখ নয়। সবাই বেশ খানিকক্ষণের মধ্যে মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে যেতে শুরু করে। তারপর তাদের জ্ঞান ফিরে এলেও তারা যেন দিন দিন কেমন রুগ্ন হয়ে যেতে শুরু করে। বাচ্চাদের বাপ মায়েরা বুঝতে পারে না যে এ আবার কি শুরু হলো। তারা অনেক রকম কবিরাজ বদ্যিকে ডেকে এনেও অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কবিরাজই রোগ ধরতে পারে না। তারা বুঝতে পারে না যে বাচ্চাগুলির মধ্যে হঠাৎ করে কি এমন রোগের আনাগোনা শুরু হলো যে কয়েকদিনের মধ্যেই বাচ্চাগুলো এমন হাড় গিলগিলে হয়ে রুগ্ন হয়ে যাচ্ছে। গাঁয়ের অধিকাংশ বাপ মায়েরাই যখন চিন্তিত, ঠিক এমন একদিন তাদের গাঁয়ে তারা দেখল একটি মানুষকে। তার পরনে আলখাল্লা জাতীয় পোশাক। সে গাঁয়ের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং যেসব চিন্তিত বাবা মায়েরা রাস্তাঘাটে বা মাঠে ঘাটে বসে তাদের এই দুর্দশার কথা আলোচনা করছিল, তাদের দিকে তাকিয়ে সে একটা কুটিল হাসি হেসে যাচ্ছিল। প্রথমটায় তাকে কেউ চিনতে পারেনি যে এটা কে। একজন সাধক বা গুণীন দর্শন ব্যক্তি তাদের দিকে তাকিয়ে এমনভাবে হাসছে কেন? কিন্তু তাদের মধ্যে 2-1 জন তাকে চিনতে পেরেছিল। ততদিনে তার চেহারা অনেকটা বদলিয়ে গিয়েছে। মাথায় বড় বড় চুল, মুখে গোঁফদাড়ির জঙ্গল। কিন্তু তার সেই চোখের দৃষ্টিটা কয়জনের মনে ছিল। হঠাৎ করে তাদের মনে পড়ে গেল যে এই দৃষ্টি তারা কোথায় যেন একটা দেখেছে। এমনভাবেই হঠাৎ করে তাদের মনে পড়ে গেল বেশ কয়েক বছর আগের একটা ঘটনা। একজন ভেলকির খেলা দেখানো গুণিন তাদের গাঁয়ে এসেছিল এবং একটি বাচ্চাকে নিয়ে খেলা দেখাতে গিয়ে তাকে বাজেভাবে অসুস্থ করে দিয়েছিল। চোখের পলকে তাদের মনে পড়ে যায় যে তাদের বাচ্চাদের এখন যেমন অবস্থা বা তাদের অসুখ যেভাবে শুরু হয়েছিল আজ থেকে কয়েক বছর আগেও, ঠিক তেমনভাবেই একজন ভেলকির খেলা দেখাতে গিয়ে একটি বাচ্চাকে অসুস্থ করে ফেলেছিল। এটা কি তবে সেই লালু গুণিন? এত বছর তার কোনো খোঁজ কেউ পায়নি। একদিন এই গাঁয়ের মাটিতেই তাকে গণপিটুনি দিয়ে গাঁ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তবে কি সেই ফিরে এলো সেই অপমানের প্রতিশোধ নিতে?
এরপর কেটে গিয়েছে প্রায় বেশ কয়েকটা দিন। একদিন সন্ধ্যের দিকে পোড়ো মন্দিরের পেছনে লালুর যে ঝুপড়ি, সেখানে পায়ের শব্দ শুনল লালু। কেউ একজন তার ঝুপড়ির দিকে এগিয়ে আসছে। লালু মনে মনে খুশি হল, যাক, ওষুধে তবে কাজ দিয়েছে। খানিকক্ষণ পর একটি যুবক ছেলে ঘরের ভেতর ঢুকে এলো। ঢুকে এসে লালুর উদ্দেশ্যে সে বলে উঠল, গুরুদেব, আপনি আপনি আমায় ডেকেছেন? ওষুধে কাজ দিয়েছে তবে? কি ভেবেছিল সবাই আমি যেমন তেমন লোক, তাই না? দূর দেশে গিয়ে জটিল তন্ত্রবিদ্যা আয়ত্ত করে এসেছি। সেই দিন আমায় অপমান করে গায়ে হাত তুলে গ্রাম থেকে বার করে দিয়েছিল। খুব সম্মানে লেগেছিল আমার, তাই আর কাউকে আমি শান্তিতে থাকতে দেব না। এইবার বাকি যে বিদ্যে, বাকি যে সাধনাগুলো আয়ত্ত করার আছে, তা এই গাঁয়ের লোকগুলোকেই ধরে ধরে তাদের কাজে লাগিয়ে আমি করব। আর আমার প্রথম শিকার হলি তুই। কেমন? তোর বাড়ির সামনের পথে শিকড় ফেলে এসেছিলাম, সেইটা পা দিয়ে মারিয়েছিস তুই বেটা। আজ থেকে তুই আমার আজ্ঞাবহ, যা বলবো তাই করবি। কিরে, করবি তো? হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করব। বলুন না, কি আজ্ঞা আছে বলুন, আমি আপনার সব কথা শুনবো গুরুদেব। শুনতে তো তোকে হবেই। কেমন বশ করেছি, চোখগুলো লাল লাল, মাথার চুল সব এর মধ্যেই এলোমেলো হয়ে গেছে দেখছি। আয়, এইদিকে এগিয়ে আয়। আমি তোর জন্য একটা পানীয় প্রস্তুত করে রেখেছি। এটাকে এক নিঃশ্বাসে খেয়ে ফেলতো দেখি। নে, কোনো কথা বাড়াবি না, এক নিঃশ্বাসে খেয়ে ফেল, খেয়ে ফেল, নে। তবে এইটা তোর পেটে গেলে তুই একেবারে আমার 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 হাতের মুঠোতে চলে আসবি, আর ঘরেও তোকে ফিরতে দেব না কোনোদিন। যতদিন বাঁচবি এই লালু গুনিনের হয়ে বাঁচবি তুই। এই লালু গুনিন হবে তোর একমাত্র মালিক। হ্যাঁ, বাহ, এক নিঃশ্বাসেই খেয়ে ফেলেছিস দেখছি। শোন, এইবার একটা কথা কই। আমার তিনটে 13 বছরের ছেলে চাই। যেখান থেকে পারিস সেইখান থেকে ধরে আনবি। প্রতি সপ্তাহে একটা করে ছেলে আমার দরকার। ওদের ওপর ক্রিয়া করব, তারপর তার উপর সাধনা করব। সেই সাধনায় আমায় সিদ্ধি পেতে হবে। সাধনায় সিদ্ধি পেলেই আমি বশীকরণ বিদ্যায় আরো বেশি উঁচুর দিকে উঠে যাব।
তখন আর একে তাকে কিছু খাইয়ে কিংবা পায়ের তলায় শিকড় ফেলে আর বশীকরণ করতে হবে না। মনে মনে বিড়বিড়িয়ে একটা মন্তর পড়েই তার দিকে দৃষ্টি দিলেই সে বশীভূত হয়ে যাবে। মনে থাকবে, 3টে ছেলে চাই। 3 সপ্তাহে 3টে ছেলে আমায় এনে দিবি, আর তাদের বয়স যেন 13 বছরই হয়। দরকার পড়লে ছলে বলে কৌশলে তাদের তুলে আনবি। তাদের যদি বশ করিয়ে কাজ করতে পারতাম তাহলে তো হয়েই যেত, কিন্তু বশ করলে আর আমার সাধনায় তারা কোনো কাজে আসবে না। এক্কেবারে শুদ্ধ প্রাণ চাই, যাদের ওপর কারুর কোনো বশ খাটবে না। তারপর 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 ওদের ওপর সাধনা করে ওদের ওদের আমি পোষা বানিয়ে রাখবো। প্রয়োজনে সব কটাকে ছাগল বানিয়ে ওদের মাংস কেটে খাবো। মনে থাকবে? মনে থাকবে তো? 3টে ছেলে, 3 সপ্তাহ, 13 বছর। এখন যা যা বললাম তাই করগে যা। আজ থেকে 3 দিনের মাথায় প্রথম ছেলেটাকে আমার কাছে এনে দিবি, নইলে কিন্তু তোকে আমি ছাগল বানিয়ে দেব। যা, চলে যা। ঠিক আছে গুরুদেব, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। আমি আমি এনে দেব, আমি এনে দেব। আপনি যেমন চাইছেন তেমনই এনে দেব। এই তো পানীয়টা পেটে যেতে গলার স্বরও দেখছি খানিকটা বদলিয়ে গিয়েছে। এটাই তো আসল লক্ষণ বশ হওয়ার। হ্যাঁ, মনে থাকে যেন। যা, চলে যা। এই এই তোমরা কেউ আমার দাদার ছেলেটাকে দেখেছো গো? আরে আরে ছেলেটা সেই দুপুরবেলা খেলতে বেরিয়েছিল, এখনো এখনো বাড়ি ফেরেনি ছেলেটা। আমার দাদা দূর গাঁয়ে গেছে তার শ্বশুর বাড়িতে কিছু কাজের জন্য। আমার তো বৌদিদিও সেখানে রয়েছে, কিন্তু ছেলেটার দায়িত্ব আমাকে দিয়ে গেছিল। বলেছিল ছেলেটাকে দেখিস তো ভাই 2 দিনের জন্য। ছেলেটাকে ছেলেটাকে পাচ্ছি না কোথাও। সেই দুপুরবেলা বেরিয়েছে, কোথায় গেল বলতে পারো? কি জানি তোমাদের। দেখো না একটু ওই, খেলার মাঠের দিকটা একটু দেখো না, ওই জলার মাঠের দিকে তখন একবার দেখেছিলাম দুপুরের দিকে, কিন্তু তখন তারপর তো দেখিনি বাবা। দেখো দেখো একটু এগিয়ে গিয়ে দেখো, বাচ্চা ছেলে খেলার ছলে কোথাও এদিক ওদিক মত্ত হয়ে আছে বোধ হয়। দেখো দেখো একটু ওইদিকে এদিকে দেখো। হ্যাঁ, তুমি একটু যাও তো, তুমি যাও, তুমি একটু ওদিকটা এগিয়ে গিয়ে দেখো 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 কি যে সব করে না বাচ্চাগুলো। এখনকার বাচ্চারা কোনো কথা শোনে না। যখন বলি বাড়িতে ফিরে আসতে, ফিরবে না, বেলা গড়িয়ে যায়। দেখো তো, দেখো দেখো। হ্যাঁ, তুমি ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে একটু দেখো। এনেছিস? নিয়ে আয় দেখি ছেলেটাকে। বাহ, ঠিক করেছিস, একেবারে মুখ বেঁধে এনেছিস। তা ছেলেটা এরকম অজ্ঞান হয়ে গেছে নাকি? কিছু খাইয়েছিস টাইয়েছিস নাকি বুঝি? হ্যাঁ? না না গুরুদেব, আমি কিছু খাওয়াইনি, শুধু মাথার মধ্যে একটা সপাটে চাটি মেরেছিলাম। তারপরই মুখ থুবড়ে পড়ে যায়, তারপরই মুখ টুক বেঁধে নিয়ে একেবারে আপনার কাছে চলে এসছি। দেখুন দেখুন দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয় দেখি। ওর হস্তরেখাটা একবার যাচাই করে দেখতে হবে, ওর বয়সটা কত। দেখি, ওর হাতটা বাড়িয়ে দে। আয়ু রেখাটা কোন দিকে? এই তো। এর দেখছি বয়স
12 বছর 10 10 না 12 বছর 11 মাস। 11 মাসে কদিন হয়েছে? 1 2 3 4। বাহ, তুই তো একদম খাসা কাজ করেছিস দেখছি রে। হ্যাঁ, ঠিক 2 দিনের মাথাতেই এর 13 বছর পূর্ণ হবে। একদম একদম খাসা কাজ হয়েছে। এদিকে আয়, এই নে, তোর জন্য এই পানীয়টা আমি তৈরি করে রেখেছি। খা, মাথাটা ঝিমঝিম করবে, শরীরে বল পাবি। খেয়ে নে, একদম এদিক ওদিক তাকাবি না। এক নিঃশেষে এটা খেয়ে ফেল দেখি। খা না খা, আরো আমার পায়ের দাস হয়ে থাকবি তুই। খেয়েছিস? যা, এখন তোর হাতে 1 সপ্তাহ সময় আছে। আরো একটা 13 বছরের ছেলেকে তোকে তুলে আনতে হবে। কিরে, পারবি তো? হ্যাঁ ঠাকুর, পারবো, নিশ্চয়ই পারবো। একটাকে পেরেছি যখন, আরো একটাকে নিশ্চয়ই ধরে আনতে পারবো। এই তো, তবে এই তো বাপের বেটার মতো কথা। হ্যাঁ, যতই তোর ওপর আমার বশটা বাড়ছে, ততই তোর কণ্ঠস্বর কখনো এইরম হচ্ছে, কখনো ওইরম হচ্ছে। ভালোই ধরেছি, তোকে শালা ছাড়বো না। ঠিক আছে, যা, এখন চলে যা। 1 সপ্তাহের মধ্যে আর একজনকে আনতে হবে, মনে করে রাখিস। যা, এখন বিদায় হয় দেখি চোখের সামনে থেকে। তোকে আমার সহ্য হচ্ছে না, যা, বেরিয়ে যা। এইদিকে এখন আর 2 দিন পা মারাবি না। এখন আমার অনেক কাজ। এখন এই ছেলেটার ওপর অনেক রকম 2 দিন সময় আছে। তারপর একে কাজে লাগিয়েই সাধনা করব, করে আমার পোষা বানিয়ে রাখব। ছাগল সব কটাকে পাঁঠা তৈরি করব এক একটা। যা, এবার তুই বিদেয় হ। থাক, আর পেন নাম করতে হবে না। যেটা বলেছি সেটাই কর। কাজটা করা মানেই পেন নাম করা। যা, বিদেয় হ। অন্যদিকে চিংড়িপোতা গ্রাম জুড়ে একেবারে প্রায় হুলুস্থুল অবস্থা। কোথায় গেল একটা বাচ্চা ছেলে? সেই দুপুরবেলা খেলতে বেরিয়েছিল, কিন্তু তারপর থেকে আর বাড়ির দিকে ঢোকেনি। তাদের গ্রামের আরও একটি ছেলে, তার নাম হাবু। সে জোয়ান ছেলে, কিন্তু তার আচরণের মধ্যেও কেমন একটা পরিবর্তন লক্ষ্য করেছে লোকজনেরা। কিন্তু সে নিয়ে তারা বিশেষ মাথা ঘামায়নি, কারণ হাবুর নেশা করার স্বভাব আছে। কখন কিসের ঝোঁকে থাকে তা কেউ জানে না। গতকাল দুপুরের দিকে হাবুকে তারা দেখেছিল তাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে। এমনকি আজকে দুপুরেও তারা তাকে দেখেছে। তারা দেখেছে যে ননাই যখন মাঠে খেলতে যাচ্ছিল, তখন একবার যেন হাবু ওর দিকে কেমনভাবে তাকিয়েছিল। কিন্তু হাবুর সাথে তারা তেমন বিশেষ কথা বলে না। তবে হাবুর ওপর তাদের তেমন কোনো সন্দেহও নেই। তবে এই কদিন তারা লক্ষ্য করেছে যে হাবু রাতের বেলা করেও গাঁয়ের এই দিক ওই দিক ঘুরে বেড়ায়। ওই কি কিছু করছে? কিন্তু ও এমন একটা বাচ্চা ছেলেকে নিয়ে কি করবে? এই তো খানিকক্ষণ আগেও তারা দেখল তাদের বাড়ির সামনের পথটা ধরেই হাবু হেঁটে চলে গেল। কারোর দিকে তাকালো না পর্যন্ত। তার হাঁটা চলার ধরনে কেমন একটা পরিবর্তন এসেছে। চোখগুলো যেন সবসময় কেমন লাল হয়ে থাকে। হাঁটা চলার ধরন দেখলেও মনে হয় কেমন যেন একটা হাবাগোবা ভাব তৈরি হয়েছে তার মধ্যে। হয়তো নেশা করেই হয়েছে। সারাদিন যদি নেশা করতে থাকে তাহলে কি আর মানুষের শরীর, মন, মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে? হয়তো তেমনই কিছু।
তারা বিশেষ ভাবল না হাবুকে নিয়ে, কিন্তু এই হাবুই যে লালুর শিষ্য হয়ে উঠেছে তা তারা ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি। আর যেমন তেমন শিষ্য সে নয়, একেবারে বশীভূত শিষ্য। তাকে যা বলা হয় হাবু তাই করে। তাকে যদি বলা হয় নিজের বাপের বুকে ছুরি বসিয়ে দিতে, হাবু হয়তো দ্বিতীয়বার আর সেটা নিয়ে ভাববে না। ছুরি বসিয়ে দেওয়ার পর তার গুরুদেব লালু গুনিনের কাছে গিয়ে বলবে, গুরুদেব, আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই হয়েছে। এরপর কেটে গিয়েছে প্রায় 2 দিন। 2 দিনের দিন রাতের দিকে হাবু নিজের ঘরেই শুয়েছিল। হঠাৎ করে তার যেন মনে হলো তার গুরুদেব লালু গুনিন তাকে যেন ডাকছে। শুয়ে থাকা অবস্থা থেকে শটান বিছানার উপর উঠে বসল সে, এবং ঘর থেকে বেরিয়ে সেই পোড়ো মন্দিরের দিকে হাঁটতে শুরু করল। তখন বেশ অনেকটাই রাত। মন্দির পেছনে ফেলে লালু গুনিনের ঝুপড়ির সামনে গিয়ে সে যখন দাঁড়ালো, তখন সে দেখছে তার গুরুদেব ঝুপড়ির বাইরে সামনে যে ফাঁকা জমিটা আছে সেখানে একটি ধুনি জ্বালিয়ে বসেছে। হাবুর চোখে সেটা ধুনি হলেও আদতে সেটা একটি যজ্ঞকুণ্ড। তাতে আগুন জ্বেলে তার গুরুদেব বসে আছে সেই যজ্ঞকুণ্ডের সামনে, আর তার পাশে শোয়ানো রয়েছে সেই বাচ্চা ছেলেটি। তার সারা শরীরে সিঁদুর ও ছাই মাখানো, কপালের ঠিক মাঝখানে বড় গোল করে কাজলের টিপ দেওয়া হয়েছে। সেই টিপ প্রায় বাচ্চা ছেলেটির পুরো কপালটিকেই জুড়ে রয়েছে, আর সেই টিপের মাঝখানে লম্বা করে 3টি সিঁদুরের দাগ, ঠিক যেন ত্রিপুণ্ডক আঁকা হয়েছে তার কপালের মাঝখানে। ছেলেটির 2 হাত কোনো জংলি লতা পাতা দিয়ে বাঁধা রয়েছে, আর তার হাঁটুর কাছে সেই লতা দিয়েই বাঁধা 2টি ছাগলের পায়ের শুকনো হাড়। হাবুকে দেখে লালু গুনিন বলে উঠল, এসেছিস তবে? ডাকছিলাম তোকে। শোন, আজ আমার সাথে গোটা রাত তোকে এখানে থাকতে হবে। যখন যা বলবো আমার হাতে হাতে তা করে দিবি, বুঝলি? এই সামনে একটা চাকু পড়ে আছে, দেখতে পাচ্ছিস কদম পাতার ওপর? যা, ওটাকে ভালো করে পাথর দিয়ে ঘষে ধার দিয়ে নিয়ে আয় তো। বেশি দূর যাবি নে, আমার ঝুপড়ির পেছন দিকেই যা। দেখ, ওখানে অনেক টুকরো টুকরো পাথর পাবি। তাড়াতাড়ি ধার দিয়ে নিয়ে আয়। তারপর বাকি যা করার আমি সব তোকে বলছি। যা, করে আন। ছোড়াটা ধার দিতে দিতে আমি এই দিকের কাজকর্মগুলো সেরে ফেলি। ছেলেটার গায়ের রক্ত চাই, সেটা ছোড়াটা ধার দিয়ে আনলেই হবে। তার আগে ছেলেটাকে আমি অভিষিক্ত করে নি।
আজ এর 13 বছর পূর্ণ হয়েছে, একেবারে পূর্ণ 13 বছরের ছোঁড়া পেয়েছি একটা। এর মাথা মুড়িয়ে সাধনাটা করে বেটাকে পাঁঠা বানিয়ে রেখে দেব আমার কাছে। মাস 6 আগে একে কিছু করা যাবে না। সাধনার যা নিয়ম সেই অনুযায়ী সঠিক সঠিক সব করতে হবে। 6 মাসের আগে এর গায়ে আঁচড় দিলে আমার সাধনার বল তো নষ্ট হবেই, সাথে সাথে আরও নানান রকম ক্ষতি হবার সম্ভাবনাও আছে। না, অভিষিক্ত করার কাজটা সেরে ফেলি। এই হাবু, তোর হলো? কতক্ষণ লাগে একটা ছুরিকে শান দিতে? হ্যাঁ, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, এসেছিস? দে ছোড়াটা আমার হাতে দে দেখি। আর আর একটু তফাতে গিয়ে দাঁড়া। যা যা যা, তফাতে যা। একদম সামনে এসে ঘুরঘুর করবি না। যখন ডাকবো তখন এগিয়ে আসবি। যা, ওই দূরে গিয়ে দাঁড়া, ওই শাল গাছটার তলায় গিয়ে দাঁড়িয়ে থাক। যখন ডাকবো তখন এগোবি। ততক্ষণে আমি এই দিকের কাজটা সেরে নিই। লালুর কথা অনুযায়ী হাবু এগিয়ে গিয়ে একটি শাল গাছের তলায় দাঁড়ালো। সে এই দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। সে দেখছে লালু গুনিন হাতের ওই ছোড়াটি নিয়ে এগিয়ে গেল শুয়ে থাকা ওই বাচ্চা ছেলেটির দিকে। সে এখন অবচেতন হয়ে মাটির ওপর শুয়ে আছে। তার ডান হাতের তালুতে সেই ছোড়াটি ছুঁয়ে একটি চাপ দিল লালু, আর তারপরই খানিকটা রক্ত সেখান দিয়ে ছিটকে বেরিয়ে এলো। সেই রক্তটি লালু একটি পাথরের বাটিতে ঝরিয়ে নিল। ঝরিয়ে নেওয়ার পর সেই বাটিটি নিয়ে সে রেখে দিল হোমকুণ্ডের একেবারে পাশে। আর পাশে রাখার পর সেই হোমকুণ্ড থেকে একটি জ্বলন্ত পোড়া কাঠ তুলে সেটি রেখে দিল সেই পাথর বাটির মধ্যে। তারপর মনে মনে কি সব বিড়বিড় করতে শুরু করলো সে। মন্ত্রপাঠ শেষ হওয়ার পর সে হাবুকে ডাক দিয়ে উঠল। এই হাবু, এদিকে আয়, তোর কাজ আছে এইবার। আয়। হ্যাঁ, এই ছেলেটিকে তোকে তুলে ধরে বসিয়ে দিতে হবে, কিন্তু শুধু বসালে হবে না। এ তো এখন অজ্ঞান হয়ে রয়েছে। এর জ্ঞান তখনই ফিরবে যখন আমার কাজ শেষ হবে, বুঝলি? একটা কাজ কর, এই কেনে একটা খুঁটি পোত, এই খুঁটির সাথে ওকে বেঁধে বসিয়ে দিবি। আর এই যে পাশে যে লতাগুলো পড়ে আছে এইগুলো দিয়েই বাঁধবি। ওস্তাদি করে অন্য কিছু দিয়ে বাঁধতে যেও না যেন। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস না করে একটা কাজও যদি করিস তোকে এক্ষুনি বলি দেব। নে, খুঁটিটা পুঁতে বেঁধে ফেল, আমি এক্ষুনি আসছি। আমাকে একটু ওই গভীর জঙ্গলের দিকে যেতে হবে, ওখানে কাজ আছে। বেঁধে ফেল, এসে যেন দেখি বেঁধে তুই আবার এই দূরে এসে দাঁড়িয়েছিস। বেশিক্ষণ হোমকুণ্ডের কাছাকাছি তুই দাঁড়িয়ে থাকবি না, কেমন? বেশ, বেঁধে ফেল। হাবুকে এমন নির্দেশ দিয়ে লালু গুনিন হাতে সেই রক্তের বাটিটা নিয়ে চলে গেল গভীর জঙ্গলের দিকে। সেখানের একটি কদম গাছের গায়ে সিঁদুর দিয়ে কি সব ছক আঁকা রয়েছে। এইগুলি লালুর হাতেই করা, আর এই গাছের পাতার ওপরই সে ওই ছোড়াটিকে রেখেছিল। এই সবই তার ওই ভয়ানক তন্ত্রক্রিয়ার মধ্যেই পড়ে। সেই গাছের কাছে গিয়ে নিজের মধ্যমা সেই পাথর বাটির মধ্যে চুবিয়ে খানিকটা রক্ত সে লাগিয়ে দিল কদম গাছের গায়ে যে ছকটি আঁকা রয়েছে তার 4 কোণে।
ছকটি এমনই যে দেখে মনে হচ্ছে একটি চতুর্ভুজ। সেই চতুর্ভুজের মধ্যে একটি বৃত্ত অঙ্কন করা, আর সেই বৃত্তের মধ্যে একটি ত্রিভুজ। সেই চতুর্ভুজের চারিদিকে রক্ত লাগিয়ে দেওয়ার পর সেই গাছের গোড়ার খানিকটা মাটি তুলে নিয়ে মুখের কাছে এনে কি সব বিড়বিড় করল লালু। তারপর সেই মাটি পাথর বাটির মধ্যে যে রক্তটি রয়েছে সেটার মধ্যে দিয়ে বেশ করে মধ্যমা দিয়েই ঘাঁটন দিল। তাতে থকথকে একটি মিশ্রণ তৈরি হলো। সেই মিশ্রণ নিজের বৃদ্ধাঙ্গুলে নিয়ে কপালে একটি তিলক দিল। সে তিলক একেবারে দুই ভ্রুর মাঝখান থেকে শুরু হয়ে মিলিয়ে গেল তার চুলের মধ্যে। তারপর সে পায়ে পায়ে আবার ফিরে এলো তার যজ্ঞকুণ্ডের কাছে। সে এসে দেখল তার কথা মতো হাবু সেই বাচ্চা ছেলেটিকে একটি খুঁটির মধ্যে সেই লতা দিয়ে বেশ করে বেঁধে দিয়েছে। বসে থাকা ছেলেটি এখনো মুখ ঝুলিয়ে অজ্ঞান হয়ে রয়েছে। লালু নিজের মধ্যমা দিয়ে সেই রক্ত এবং মাটি মেশানো থকথকে মিশ্রণটি লাগিয়ে দিল অজ্ঞান হয়ে থাকা শিশুটির ঠিক বুকের মাঝে। বুকের মাঝে ওপর থেকে নিচ অবধি পরপর 3টি ফোঁটা দিল। আরেকটি ফোঁটা দিল তার নাভির মধ্যে এবং শেষ ফোঁটাটি দিল তার ব্রহ্মতালুর কাছে। এরপর যজ্ঞকুণ্ড থেকে খানিকটা ছাই একটি বেশ বড় আকারের কদম পাতার মধ্যে তুলে হাবুর হাতে দিয়ে সে বলল, এই ছাইগুলো একটু একটু করে আমাদের চারিদিকে ছড়িয়ে দিয়ে একটা বৃত্ত মতন বানিয়ে দে তো। আর বৃত্ত বানানো হয়ে গেলে বৃত্তের মধ্যে তুই আর ঢুকবি নে। যতটুকু ছাই অবশিষ্ট থাকবে ততটুকু এই দিক ওই দিক ভালো করে ছিটিয়ে দিবি। বুঝতে পেরেছিস? ছিটিয়ে দেওয়ার পর এইখান থেকে তুই চলে যাবি। এইখান থেকে তুই চলে গিয়ে বেশ খানিকটা দূরে গিয়ে দাঁড়াবি, আর এই দিকে চোখ করে দাঁড়াবি নে, এই দিকে পেছন করে দাঁড়াবি। সময় হলে আমি তোকে ডেকে নেব। বুঝতে পেরেছিস? যা, ছাইগুলো ছিটিয়ে দিয়ে এইখান থেকে এবার বিদায় হ। হাবু তার কথা মতো কদম পাতা হাতে তুলে চারিদিকে ছাইগুলি ছিটিয়ে একটি বৃত্ত মতো করে বাকি অবশিষ্ট ছাই এই দিক ওই দিক ছিটিয়ে দিয়ে চলে গেল বনের গভীরের দিকে। এবং এই দিকে সে আর তাকিয়ে দাঁড়িয়ে রইল না। সে চাইলে এই দিকে পেছন করে বসেও পড়তে পারত, কিন্তু জটিল এবং ভয়ানক তন্ত্রবিদ্যার বশীকরণের মাত্রা এমনই উগ্র এবং ফলপ্রসূ যে লালু গুনিনের কথা অনুযায়ী হাবু দাঁড়িয়েই রইল। বসার কথা তার আর মাথাতেও আসেনি। অন্যদিকে লালু গুনিন তখন তার সাধন ক্রিয়া শুরু করে দিয়েছে। এ মা কপাল ধারিণী, তোর বিদ্যায় আমায় সিদ্ধ করে দে। দেখ দেখ, একখানা ভোগ তোর জন্য আমি নিয়ে এসেছি। তোর শয়তান রূপিণী কালো বিদ্যে আমার ওপর ছড়িয়ে দে মা। বশীভূতা ত্রিবসতি বশীভূতাং বিদ্যায় এই আমার প্রথম আহুতি। মা কপাল ধারিণী, দে দে মা, আমায় তোর বিদ্যায় সিদ্ধ করে দে। আর এই বিদ্যায় সিদ্ধ হবার প্রথম আহুতি তোর সামনে উপস্থিত করেছি মা। এই 13 বছরের জ্যান্ত প্রাণ, নে এর রক্ত নে মা,
নে। এই বলে লালু গুনিন সেই বাটিতে রাখা রক্ত এবং মাটি মেশানো মিশ্রণটি আহুতি দিল যজ্ঞকুণ্ডে। আর তখনই একটি আগুনের হলকা উঠে গেল আকাশের দিকে। আর এটা হবার সাথে সাথেই লালু প্রচণ্ড হুঙ্কার দিয়ে হেসে উঠল। হয়েছে, সারা পেয়েছি। আমার প্রথম আহুতি ভোগ রূপে সেই কপালধারিণী মায়ের শয়তান প্রতিরূপ গ্রহণ করেছে। আমার সাধনার প্রথম স্তর আমি অতিক্রম করেছি। হাবু, এই হাবু, কোথায় গেলি মরকট? এদিকে আয় হাবু, এদিকে আয় মরকট, তোর গুরুদেব তোকে ডাকছে। হাবু। হাবুর হঠাৎ যেন মনে হলো তার মনের মধ্যে কেমন একটা দোলা লেগে উঠেছে। তার গুরুদেব তাকে ডাকছে। হাবু তাড়াতাড়ি করে আবার তার গুরুদেবের ঝুপড়ির কাছে এসে উপস্থিত হলো এবং এসে সে দেখল যে খুঁটিতে সেই বাচ্চাটিকে সে লতা দিয়ে বেঁধে রেখে গেছিল সেখানে সেই বাচ্চাটি এখন আর নেই। সেখানে বাঁধা রয়েছে একটি পুরুষ্টু কালো মিশমিশে পাঁঠা। হাবুকে দেখে লালু গুনিন বলে উঠল, কিরে, কতবার করে ডাকতে হয়? আয়, এইবার তুই ওই ছাইয়ের গণ্ডির বৃত্ত পেরিয়ে ভেতরে ঢুকে আয়, আর এই ছেলেটাকে থুড়ি পাঠাটাকে খুলে দে। ও আর কোথাও যাবে না। 6টা মাস এরকম ঝিম মেরেই আমার ঝুপড়ির আশেপাশেই ও ঘোরাঘুরি করবে। ছেলেটাকে পাঁঠা বানিয়ে দিয়েছি। এই বিদ্যায় ভোগ গ্রহণ হলে জ্যান্ত প্রাণ, জ্যান্ত মানুষগুলো সব পাঁঠা হয়ে যায়। এখন একটা 13 বছরের ছেলে পুষ্ট পাঁঠা হয়ে গেছে। দেখ রে আবু, বুঝতে পারছিস তোর গুরুদেবের কত ক্ষমতা? নে, এইবার ওকে খুলে দে। আর কাল থেকেই আর একটা ছেলে খুঁজে আনার দায়িত্ব তোকে দিলাম। 2 দিনের মধ্যে আরো একটা 13 বছর বয়সী ছেলে আমাকে এনে দিবি, মনে থাকবে? হ্যাঁ। হাবু তার কথায় কেবল ঘাড় নেড়ে হ্যাঁ বলল। ততক্ষণে সে খুঁটি থেকে লতা ছাড়িয়ে সেই ছেলেটিকে থুড়ি সেই পাঁঠাটিকে খুলে দিচ্ছে। এরপর ঠিক 2 দিনের মাথায় রাতের দিকে ঘটে আরও একটি ঘটনা। মণ্ডলদের বাড়িতে তখন সবে সবে রাতের খাওয়া শেষ হয়েছে। মণ্ডলদের বাড়িতে যে কুয়াটা আছে সেটা বাড়ির বাইরে একটু পথের দিকে ঘেঁষা। রাতের খাওয়া শেষ হলে পর সবাই সেই কুয়োতলাতেই হাত ধুতে আসে।
কুয়োতলায় একটা বড় মাটির মেজলার মধ্যে জল ভরে রাখা হয়। সবাই সেই জলই হাতে করে নিয়ে খাওয়ার পর তাদের এঁটো হাত ধোয়। মণ্ডল বাড়ির ছোট জোনার ছেলে বেচু রাতের খাওয়ার পর হাত ধুতে এসছিল কুয়োর পাড়ে, আর সেই পথ দিয়ে তখন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে হাবু, একটা ছোট 13 বয়সী ছেলের খোঁজে। হঠাৎ করে তার নজরে পড়ে কুয়োতলায় বেচু হাত ধুতে এসেছে। অমনি হাবুর চোখ দুটো যেন চকচক করে ওঠে। এই তো একটা বাচ্চা ছেলেকে পাওয়া গেল তবে। সেই দুপুর থেকে খুঁজে বেড়াচ্ছে হাবু, কিন্তু এই সন্ধে গড়িয়ে রাত হবার মুখে একটা ছেলেকে পাওয়া গেল। হাবু আর সময় নষ্ট করল না, জোর পায়ে এগিয়ে গিয়ে একেবারে পেছন থেকে খপ করে বেঁচুর মুখটা চেপে ধরল সে। আর মুখ চেপে ধরার সাথে সাথেই তাকে কোলের মধ্যে পাঁজা কোলা করে তুলে সেখান থেকে একরকম দৌড় লাগালোই বলা যায়। কারণ কখন আবার বাড়ির লোকেরা বেরিয়ে আসবে, কিংবা অনেকক্ষণ বেঁচু ঘরে ঢুকছে না দেখে কখন আবার তারা খুঁজতে চলে আসবে, সেই ভেবেই হাবু হুড়মুড়িয়ে দৌড়েছে সেখান থেকে। তার গন্তব্য পোড়ো মন্দিরের পেছনে তার গুরুদেব লালু গুনিনের আস্তানা। বেচুর বয়স কম হলেও তার শরীরটা বেশ গোলগাল ছিল, তাই তার ওজনও তুলনামূলক একটু বেশি। সেই কারণে হাবুর একটু অসুবিধে হচ্ছে তাকে নিয়ে হুড়মুড়িয়ে ছুটে যেতে। তাদের পাড়াটা পেরিয়ে এসে একটু নির্জন স্থান এলো যখন, হাবু তখন একটু ধীর গতিতে হাঁটতে শুরু করল। এখন আর দেখার মতো তাকে কেউ নেই। বনের মধ্যে একবার ঢুকে গিয়ে পোড়ো মন্দিরটা পেরোতে পারলেই তার গুরুদেবের আস্তানা। বেঁচু কিন্তু তখনও বেশ হাত পা ছুঁড়ছে। হাবুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একরকম কসরতি করছে বলা চলে। কিন্তু হাবু তার মুখটা এত জোরেই চেপে ধরেছে যে বেচু ঠিক কবজা করে উঠতে পারছে না। সে যখন জঙ্গলের মধ্যে ঢুকতে যাবে, অনতি দূর থেকে কে যেন একটা তাকে লক্ষ্য করেছে। তার মনে হয়েছে কেউ একজন একটা বাচ্চাকে যেন জোর জবরদস্তি করে ধরে নিয়ে এগিয়ে যাচ্ছে ওই জঙ্গলের ভেতর দিকে। যে মানুষটি এসব করতে দেখেছে সে মানুষটি হাবু যে পথে ঢুকল সে পথে এগিয়ে আসতে শুরু করেছে। জিনিসটা কি তা না দেখা অবধি ঠিক যেন স্বস্তি পাচ্ছে না সে। তাছাড়া বিষয়টা তার যেন কেমন গোলমেলে লেগেছে। এই ভেবেই সেও ঢুকে পড়ল ওই জঙ্গলের পথে। হাবু বেচুকে পাকড়াও করে এনে উপস্থিত হল তার গুরুদেব লালু গুনিনের ঝুপড়ির সামনে। তখন লালু সেই সামনের ফাঁকা জমিটায় একটি ধুনি জ্বালিয়ে তার সামনে বসে কি যেন সব করে চলেছে, আর তার ঠিক আশেপাশেই ঘোরাঘুরি করছে একটি পুষ্ট পাঁঠা। হাবু তার সামনে এসে উপস্থিত হতেই লালু তার দিকে মুখ তুলে চাইল এবং বলে উঠল, কিরে, এই সময় তুই? ও, আর একটা শিকার ধরে এনেছিস দেখছি। এ তো
এ তো ছটপট করছে। সামনে নিয়ে আয় দেখি, এর এর ছটপটানিটা একদম কমিয়ে দি। আয়, এদিকে নিয়ে আয়। এই বলতেই হাবু এগিয়ে গেল তার সামনে, আর লালু এক মুঠো ছাই তুলে তা মুখের কাছে এনে কি এক বিড়বিড় করে একেবারে মাখিয়ে দিল বেঁচুর সারা মাথার মধ্যে। আর তা করতেই বেঁচু যেন কেমন শান্ত হয়ে গেল। তখনও বেঁচু হাবুর কোলের মধ্যে শুয়ে আছে। ঠিক এমন সময় হাবুর পেছন দিকে যেন শুকনো পাতায় মড়মড় শব্দ হয়ে উঠল, আর লালু মুখ তুলে হাবুর পেছন দিকের অন্ধকারে একবার দৃষ্টিপাত করল। তার যেন মনে হলো সেই অন্ধকারে একটা ছায়ামূর্তি মতো কেউ যেন এসে দাঁড়িয়েছে। লালু হাবুর উদ্দেশ্যে বলে উঠল, এই হতচ্ছাড়া মরকট, তুই এসেছিস পিছে পিছে, এটা কাকে নিয়ে এসেছিস রে? ওই দেখ, কে একটা যেন এসেছে, তোর মনে হয় খোঁজ পেয়ে গিয়েছে যে তুই বাচ্চা চুরি করে আনছিস। দাঁড়া, এই বেটাকেও আর এখান থেকে নড়তে দেব না একেবারে। তার আগে এটা কে সেটা তো দেখি। এই, কে রে তুই? কে রে দাঁড়িয়ে আছিস অন্ধকারের মধ্যে? হ্যাঁ, তো সাহস তো বড় কম না। কে তুই? কে? অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। তবে রে, গায়ের বুক থেকে বাচ্চা চুরি করে এনে এসব কে শুরু করেছিস? আমাকে আর ফিরতে দিবি না, তাই না? দেখি তোর কত ক্ষমতা। এই বলে দুর্গাশঙ্কর তাদের দিকে এগিয়েই আসছিল। ততক্ষণে লালু আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে এবং সে হাবুর উদ্দেশ্যে বলে উঠল, এই এই হাবু, এখান থেকে পালিয়ে চ, পালিয়ে চ, পালিয়ে চ, পালিয়ে চ। এ এ এ আমাদের ক্ষতি করে দেবে রে। এও তো একটা তান্ত্রিক দেখছি। এ যদি সামান্য কিছু করে দেয় তাহলে আমার সাধনার মাঝখানে বিঘ্ন ঘটবে। তার থেকে চল পালিয়ে গিয়ে আমরা অন্য কোথাও আবার অন্য কোনো বাচ্চাদের নিয়ে এসে সাধনা শুরু করতে পারবো। পালা পালা হাবু, পালা, চল চল, পালিয়ে চল। এই বলে বেঁচুকে ফেলে দিয়ে হাবু হুড়মুড়িয়ে জঙ্গলের দিকে মিলিয়ে গেল। সাথে সাথে লালু গুনিনও আর সেখানে দাঁড়ালো না। সেও তার ঝুপড়ির পেছন দিকে হুড়মুড়িয়ে দৌড়ে গিয়ে কোথায় যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আর দুর্গাশঙ্কর এগিয়ে এসে বেঁচুকে কোলে তুলে নিল। কিন্তু সে যখন বেঁচুকে কোলে তুলে নিচ্ছে, হঠাৎ তার নজর গেল পাশে দাঁড়িয়ে থাকা একটি পাঁঠার দিকে। সেই পাঁঠাটি একভাবে আগুনের দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। খুব অল্প নড়াচড়া করলেও তার যেন কোনো তাপ উত্তাপ নেই। দুর্গাশঙ্কর যে তার সামনে এসে দাঁড়িয়েছে তাও সে ঠিক লক্ষ্য করছে না যেন। সাথে সাথে দুর্গাশঙ্করের চোখ পড়েছে পাঁঠাটির কপালের দিকে। তার মনে হলো, এ কি, এ আমি কি দেখছি? ত্রিবংশতি বশীভূতং ক্রিয়া। এ কি, এ তো ঠিক স্বাভাবিক লাগছে না। একে ওর সাথে করে নিয়ে যাই। তাছাড়া আশেপাশে এই যে লতা পড়ে আছে দেখছি, এও তো স্বাভাবিক কোনো কিছু নির্দেশ করছে না। না, বিষয় বেশ গভীর এবং জটিল মনে হচ্ছে। এদেরকে নিয়ে গাঁয়ের দিকেই যাই। হ্যাঁ, সেই ঠিক হবে। এই ভেবে দুর্গাশঙ্কর বেঁচুকে কাঁধের ওপর তুলল এবং যে পাঁঠাটি দাঁড়িয়েছিল তাকে নিয়েও সে এগিয়ে চলল গাঁয়ের দিকে।
জঙ্গল ভেদ করে সেই পোড়ো মন্দিরটি পেরিয়ে এসে সে যখন গাঁয়ের পথে পা রাখল, তখন বেশ অনেকটাই রাত। অন্যদিকে তখন বেঁচুর বাড়িতেও বেশ একটা হুলস্থুল লেগে গিয়েছে যে বেঁচুকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেঁচুর বাড়ির লোকজন পথে নেমে এসছে। শুধু তাই নয়, সাথে সাথে আশপাশের পড়শিরাও পথের ওপর নেমে এসেছে তাদের সাথে। তাদের মধ্যে সেই আলোচনাটা আবার ঘুরপাক খেতে শুরু করেছে। তারা বলছে, দেখেছো কয়েকদিন আগে ওই বাড়ির ছেলেটাও এরম নিখোঁজ হয়ে গেছিল। আজ আজ তোমাদের বাড়ির বেঁচু হঠাৎ করে উধাও। গায়ের মধ্যে নিশ্চয়ই কিছু একটা ঘটছে গো। হ্যাঁ, নিশ্চয়ই কিছু একটা ঘটছে। সেই দিন সেই ছেলেটাও নিখোঁজ হয়ে গেল, তারও তো টিকিটা এখনো খুঁজে পাওয়া গেল না। ঠিকই বলেছো দাদা, জিনিসটা না দিন দিন কেমন একটা বাজে দিকে যাচ্ছে বলে দিলাম। আমাদের সবাই মিলে একত্র হয়ে একটা বিহিত করতে হবে এটার। হ্যাঁ, এটার বিহিত করতে হবে। আর আর এরম ভাবে বসে থাকলে হবে না। চলো তো আমরা এখনই হাতে লন্ঠন নিয়ে এইদিক ওইদিক খুঁজতে শুরু করি। জিনিসটা মোটেই স্বাভাবিক লাগছে না কিন্তু মোড়লদা। এই সব আলোচনা করতে করতে তারা যখন কিছু একটা করবে বলে উদ্যত হচ্ছে, হঠাৎ তারা দেখল অদূরেই পথ ধরে কেউ যেন একটা হেঁটে আসছে। তার কাঁধের ওপর একটা বাচ্চা মতো কেউ যেন উপুর হয়ে পড়ে আছে। তার সাথে সাথে সে একটা ছাগলও নিয়ে আসছে পথের ওপর দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে। লোকজনগুলো সেই দিকে এগিয়েই যাচ্ছিল। তারা প্রত্যেকেই তখন বেশ রাগের মাথায় ছিল। এগিয়ে গিয়ে তারা হঠাৎ লক্ষ্য করল যে একজন বৃদ্ধ সাধক দর্শন কেউ এগিয়ে আসছে পথের ওপর দিয়ে, এবং তার কাঁধের ওপর ওটা কে? ওটা বেঁচু না? তারা সবাই হুড়মুড় করে এগিয়ে গেল তার দিকে এবং গিয়ে রীতিমতো তাকে জেরা করতে শুরু করে দিল। এই যে, আপনি কে বটে? আমাদের বাড়ির বাচ্চাটা আপনার কাঁধে কেন? ভালোই তো মতলব ফেঁদেছেন দেখছি। বাচ্চা চুরি করছেন এদিক ওদিক করে, আর চুরি করে এলেন তো এলেন, আমাদের বাড়ির সামনের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। আজ আপনার নিস্তার নেই। আজ আপনাকে একদম থেঁতো করে মাটিতে মিশিয়ে দেবো। কি বলো তোমরা সবাই, কি বলো? একদম একদম দিনের পর দিন এগুলো কি শুরু করেছে? গায়ের বাচ্চাগুলোকে তুলে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? দেখো না, আবার সাধু সন্ন্যাসীর ভং ধরেছে। মারো না, মারো, সব কটা ভণ্ড, একেবারে ভণ্ড। তখন দুর্গাশঙ্কর বলে উঠল, থামো তোমরা, আমাকে ভুল বুঝো না। এই বাচ্চা ছেলেটিকে একটি জোয়ান ছেলে তুলে নিয়ে যাচ্ছিল। ওই জঙ্গলের দিকে একটা পোড়ো মন্দির আছে, তার পেছনের একটা ঝুপড়ির কাছ থেকে একে আমি উদ্ধার করে আনলাম। পোড়ো মন্দিরের পেছনে ঝুপড়ি? তার মানে তো সেই লালু গুনিনের রাস্তা না গো। লালু গুনিন কি আবার ফিরে এলো? কথাটা তো ঠিক কইছো, ওটা তো লালু গুনিনের রাস্তা না। আচ্ছা, আপনি ওখানে কি দেখলেন বলুন তো? ওখানে গুনিন দর্শন একজন ব্যক্তি ছিল, যে ভয়ানক সব তন্ত্র মন্ত্র খাটিয়ে কিছু একটা জটিল ক্রিয়া করছিল। দেখো না, এই বাচ্চা ছেলেটির মাথায় ছাই জাতীয় কিছু বুলিয়ে একে অজ্ঞান করে রেখেছে। আর তোমরা কি বলছিলে? এই গাঁ থেকে আরো কয়েকদিন আগে কি কোনো ছোট ছেলে নিখোঁজ হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। ওই বাড়ির ছেলেটা, তাকে তো আর খুঁজেই পাওয়া গেল না, সে কয়েকদিন হয়ে গেল। বুঝেছি। এই যে পাঁঠাটিকে দেখছো, আমার বিশ্বাস
ওই ছেলেটিকেই সে পাঁঠায় রূপান্তরিত করেছে। আপনি কি বলছেন কি? গালগপ্প দেওয়ার আর জায়গা পাননি, এখন ধরা পড়ে গিয়ে এইসব গালগপ্প দেবেন আমাদের? একটা ছেলেকে পাঁটা করে দিয়েছি আর সেটা বললেই হল, আর সেটাকে আপনি হাঁটি হাঁটি আমাদের বাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছেন। এখন ধরা পড়ে গিয়ে এখন এইসব কথা কইছে না? খুব সাবধান সাধু বাবা, আপনি ভণ্ড না সাধু সে আমার জানার দরকার নেই, তবে আপনি কিন্তু মহা বিপদে পড়ে গেছেন এবং এবং আপনি কিন্তু খুব খারাপ একটা কাজ করেছেন বলে দিচ্ছি। এইটার বিহিত আমরা সকলে করেই ছাড়বো। এই তোমরা দাঁড়িয়ে দেখছো কি? ধরো না, ধরো, পাকড়াও করো। এই বলতেই বাকি সকল উপস্থিত লোকেরা দুর্গাশঙ্করকে ধরতে এলো। ঠিক তখনই দুর্গাশঙ্কর এমন একটা জিনিস করল, তাতে তারা কেউ আর তার দিকে এগিয়ে আসতে পারল না। দুর্গাশঙ্কর বলে উঠল, ও এই বিষয়, দেখো আমাকে ভণ্ড বলছো তাই না? দেখবে তবে আমার ক্ষমতা, দেখি তোমাদের কত শক্তি, আমাকে ছুঁয়ে দেখাও তো দেখি। এই বলে দুর্গাশঙ্কর সামনের দিকে তার হাতটা তুলে ধরল, আর উপস্থিত কেউ তার দিকে আর এগোতে পারল না। তাদের মনে হলো তাদের যেন ভীষণ শক্তিমান কেউ পেছন থেকে টেনে ধরেছে। অনেকেই বেশ খানিকটা সময় ধরে চেষ্টা করতেই থাকলো, কিন্তু সেই চেষ্টায় তারা কোনো ফল পেল না। এক সময় দুর্গাশঙ্কর তাদের উদ্দেশ্যে বলে উঠল, তোমরা শান্ত হও, আমি কোনো ভণ্ড নই। আজ যদি আমি না থাকতাম তবে তোমার এই ছেলেকেও তোমরা খুঁজে পেতে না। আমাকে পাকড়াও না করে বরং ওই তোমরা কি বললে লালু গুনিন, ওকে পাকড়াও করার চেষ্টা করো। সে তার ঝুপড়ি ছাড়িয়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে গিয়েছে, তবে আমি এখন সাথে যাব না। তোমরাও বরং যেও না। কোথায় আর যাবে? ওকে ঠিক ফিরিয়ে আনবো। তার আগে এই ছেলেটিকে সুস্থ করতে হবে, বুঝলে? আগে এদেরকে সারিয়ে তুলি, শাস্তিটা না হয় পরেই দেওয়া যাবে। ততক্ষণে দুর্গাশঙ্করের ক্ষমতার মুখোমুখি হয়ে সবাই বেশ খানিকটা শান্ত হয়ে গিয়েছে এবং তারা বিশ্বাসও করেছে যে এই সাধু ঠাকুর হয়তো কোনো ভণ্ড নয়। তারা শান্ত হতে দুর্গাশঙ্কর বেঁচুকে কাঁধ থেকে নিচে নামালো এবং বলল, ওহে, একটা মাটির পাত্র করে খানিকটা জল নিয়ে এসো তো দেখি, তারপর আমি দেখছি কি করা যায়। কিছু সময়ের মধ্যেই এক সরা জল এনে দেওয়ার পর দুর্গাশঙ্কর সেই জলে নিজের হাত চুবিয়ে সেই হাতটি ছুঁয়ে দিল বেঁচুর মাথায় এবং মনে মনে কিছু বিড়বিড় করল। মন্ত্রপাঠ শেষ করে নিজের হাত বেঁচুর বুকের কাছে রেখে চোখ বুজে খানিকক্ষণ কি একটা করতেই বেঁচু চোখ মেলে তাকালো, কিন্তু তখনও সে কোনো কথা বলতে পারছে না। সব যেন তার কাছে কেমন ধোঁয়াশার মতো। বেঁচুকে চোখ মেলতে দেখে দুর্গাশঙ্কর তাদের পরিজনদের বলে উঠল, এ ছেলের একটু ঘুমের প্রয়োজন। ভালো করে একটু বিশ্রাম নেওয়ার পর আগামীকাল সকাল থেকে ও আবার কথা কইতে পারবে। ওর মাথার মধ্যে এখন অনেক কিছু গোলমেলে বিষয়বস্তু আছে, সেই জটিলতা কাটতে ওর বিশ্রামের প্রয়োজন। যাও হে, তোমরা ওকে নিয়ে এখন ঘরে ফিরে যাও, আর কয়জন আমার সাথে এখানে থাকো। তোমাদের সাথে আমার বিশেষ কিছু কথা আছে। কিছু লোকজন বেচুকে তার ঘরে রেখে এসে
তারা ফিরে এলো দুর্গাশঙ্করের কাছে। দুর্গাশঙ্করের কাছে ফিরে আসতে দুর্গাশঙ্কর তাদের উদ্দেশ্যে বলল, শোনো হে, তখন যে বললাম কয়েকদিন আগে উধাও হয়ে যাওয়া ছেলেটির ওপর সম্ভবত তন্ত্রের জটিল এক ক্রিয়া প্রয়োগ করে ওকে পাঁঠা বানিয়ে দিয়েছে। অন্যান্য পাঁঠাদের থেকে এই পাঁঠাটির মধ্যে কোনো পরিবর্তন কি তোমরা লক্ষ্য করতে পারছো না? এর ভাবখানা একবার দেখো না। এখানে আসার পর থেকে একবারও ডেকেছে? যেখানে দাঁড় করিয়ে দিয়েছি সেখানেই দাঁড়িয়ে রয়েছে। এই পাঁঠাটির মধ্যে থেকে ওই ছেলেকে আমাকে উদ্ধার করতে হবে। তার জন্য আজ রাতেই আমি এক জটিল ক্রিয়া করব। তোমরা কয়েকজন আমার সাথে থাকো, আর কয়েকজন যদি পারো আমায় কয়টা কদম গাছের ডাল জোগাড় করে দাও দেখি। কদম গাছের অনেক গুরুত্ব আছে এর ওপর যে ক্রিয়া করা হয়েছে তার সাথে। যাও, কাঁচা কাঠ জোগাড় করে আনলেও কোনো অসুবিধে নেই। সে জ্বালানোর ব্যবস্থা আমি নিজেই করে নেব। আর হ্যাঁ, সাথে করে অন্তত 13টি পুষ্ট কদম গাছের পাতা তোমরা ছিঁড়ে আনবে। ছিঁড়ে যদি আনতে না পারো তবে ডাল সমেতে নিয়ে এসো। লক্ষণযুক্ত পাতা আমি নিজেই তার থেকে সংগ্রহ করে নেব। যাও। দুর্গাশঙ্করের কথা মতো কয়েকজন চলে গেল কদম গাছের ডাল ও পাতা নিয়ে আসতে। পথের পাশের একটা ফাঁকা জমিতে দুর্গাশঙ্কর একটা কুণ্ড বানালো। সেই কুণ্ডের চারিপাশে 4টি মাটির ডেলা তৈরি করে তা স্থাপন করল। ততক্ষণে বাকিরা কদম কাঠ নিয়ে চলে এসেছে। তার থেকে 4টি সরু সরু কদম গাছের ডাল সে বেছে নিয়ে সেই 4টি মাটির ডেলার মধ্যে সেগুলিকে পুঁতল এবং তাতে 3টি করে সিঁদুরের ফোঁটা দেওয়া হলো। এরপর সেই কদম কাঠগুলির মধ্যে ভালো করে কর্পূর ও ঘি মাখিয়ে তাতে আগুন লাগালো সে। হোমকুণ্ডে আগুন জ্বলে উঠতেই বেশ কিছু মানুষ সারিবদ্ধভাবে পথের ওই পারে বসে পড়ল। দুর্গাশঙ্কর সেই পাঁঠাটিকে একেবারে পাশে করে নিয়ে বসেছে। সেই মুহূর্তে দুর্গাশঙ্কর একবার হাঁক পেড়ে বলল, ওহে, কেউ আমাকে একটা ধারালো ছোড়া বা দা এনে দাও তো, কিছু কাজ আছে। সাথে সাথে একটা শাবলও নিয়ে আসবে। আর যদি পারো কিছু নারকেল দড়িও নিয়ে আসো। এই পাঁঠাটিকে বাঁধতে হবে। শাবলটা সেই জন্যই আনতে বলছি, মাটিতে একটা গর্ত করে সেখানে একটা খুঁটি পুঁতে সেই খুঁটির সাথে ছাগলটিকে বাঁধতে হবে। যাও যাও, দেরি করো না। গ্রামের প্রতিটা ঘরেই প্রায় এইসব জিনিস মজুদ থাকে। তড়িঘড়ি কিছু মানুষ সেই সব জিনিস তার হাতে এসে তুলে দিল। তারপর তারা শাবল দিয়ে একটা ছোটখাটো গর্ত করে সেখানে একটা খুঁটিও পুঁতে দিল। দুর্গাশঙ্কর একটি গামছা দিয়ে সেই ছাগলটিকে সেই খুঁটির মধ্যে বাঁধল। তবে যে গামছা দিয়ে সে পাঁঠাটিকে ওই খুঁটির মধ্যে বাঁধল সেই গামছাতে আগে 7 সিঁদুরের ফোঁটা, খানিকটা ঘি, খানিকটা কর্পূর গুঁড়ো মিশিয়ে কি এক মন্ত্র দিল তাতে। তারপর সেই গামছা দিয়ে পাঁঠাটিকে বাঁধার পরে একটি ধারালো দা দিয়ে পাঁঠাটির পেছনের পায়ে অল্প একটু কেটে সেখান থেকে খানিকটা রক্ত নিল এবং সেই রক্ত নিজের মধ্যমা দিয়ে ছিটিয়ে দিতে থাকলো হোমকুণ্ডের মধ্যে এবং তার সাথে সাথে চলতে থাকলো মনে মনে বিড়বিড় করে মন্ত্র পাঠ।
বেশ খানিকক্ষণ এই ক্রিয়া চলার পর হোমকুণ্ড থেকে বেশ খানিকটা ছাই মুঠো করে তুলে নিয়ে তা দু হাতে বিভক্ত করে আচ্ছা করে মাখিয়ে দিল সেই পাঁঠাটির সারা মাথায় এবং শরীরের নানান স্থানে। তার মধ্যে আছে পাঁঠাটির কণ্ঠ, পাঁঠাটির বুকের কাছে খানিকটা, পাঁঠাটির শিরদাঁড়া বরাবর একেবারে লম্বা করে খানিকটা, আর খানিকটা মাখানো হলো পাঁঠাটির পেছনের দুটি পায়ে। এটা করার পর দুর্গাশঙ্কর বাকি সকলের উদ্দেশ্যে বলল, ওহে, তোমরা এইবার আর এই দিকে তাকিয়ে খানিকক্ষণ বসে থেকো না, একটু পিছন ফিরে বসো দেখি। কেউ দেখলে কিন্তু এই ক্রিয়া সম্পূর্ণ হবে না। নাও নাও নাও, উল্টো দিকে চেয়ে বসো দেখি। দুর্গাশঙ্করের কথা মতো তারা প্রত্যেকেই উল্টো মুখে ফিরে বসল। তারপর দুর্গাশঙ্কর পাঁঠাটির শরীর থেকে নেওয়া সেই রক্তের খানিকটা অবশিষ্ট যতটুকু ছিল সেটাও আগুনে ছিটিয়ে দিয়ে মনে মনে আবার কি বিড়বিড় করতে আগুন থেকে একটা ভীষণ হলকা উঠে গেল আকাশের দিকে। আর এই হলকা ওঠার সাথে সাথে দুর্গাশঙ্কর বলে উঠল, হে মা, ফিরিয়ে দে, ফিরিয়ে দে মা, আগের অবস্থায় ফিরিয়ে দে। আবার হোমকুণ্ড থেকে একদলা আগুনের হলকা আকাশের পথে উঠে মিলিয়ে গেল এবং দুর্গাশঙ্কর তারপর বলে উঠল, ওহে, এইবার তোমরা এই দিকে ফিরে চাইতে পারো। দেখো, আমাকে ভণ্ড বলছিলে না? ভালো করে চেয়ে দেখো তো, এই ছেলেটাই উধাও হয়েছিল কি তোমাদের গাঁ থেকে? এই বলতে উপস্থিত সকলেই দুর্গাশঙ্করের দিকে ফিরে চাইল এবং চাইতেই তারা প্রত্যেকে হতভম্ব হয়ে গেল। এ তারা কি দেখছে? পাঁঠাটি কোথায় গেল? এখন সেই খুঁটির সাথে গামছা দিয়ে বাঁধা 13 বছর বয়সী ননা। এই ননাই তো কয়েকদিন আগে গায়ের বুক থেকে উধাও হয়ে গিয়েছিল। এই সাধক ঠাকুর তো যেমন তেমন কেউ নয় দেখছি। এমনই ভাবের উত্থান পতন তাদের মনের মধ্যে চলতে থাকলো। দুর্গাশঙ্কর তারপর বলল, এই ছেলেটি যে বাড়ির সেই বাড়িতে ফিরিয়ে দিয়ে এসো এবং তারপর আমরা বড় গভীর একটা আলোচনা করব। কে সব কিছুর মূল মাথা সে তোমাদের আমি বুঝিয়ে দেব। তোমাদের কিন্তু তাকে পাকড়াও করতে হবে। দুর্গাশঙ্করের কথা মতো ননাকে তার বাড়িতে ছেড়ে আসা হলো এবং তারা ফিরে আসতে দুর্গাশঙ্কর সকলের উদ্দেশ্যে বলল, তোমরা বলছিলে না কোন একজন লালু গুনিনের আস্তানা উঠি যেখান থেকে আমি এদেরকে উদ্ধার করলাম? শোনো, তবে একটা কথা বলি। লালু গুনিন ওই ননার ওপরে নানান রকম ক্রিয়া প্রয়োগ করে নিজেকে সিদ্ধ করতে চেয়েছিল। সে এক জটিল ক্রিয়া, জটিল তো বটেই, সাথে সাথে অত্যন্ত নিম্ন শ্রেণীর ক্রিয়া। তবে এই ক্ষমতা সে যদি অর্জন করতে পারত তবে সে মহা সর্বনাশ ঘটাতো। তবে সে সেই কাজে বাধা পেয়েছে, আর বাধা পেয়েছে শুধু তো তাই নয়, সে যার ওপর প্রথম ক্রিয়া করে ছেলেটিকে পাঁঠা বানিয়েছিল তার ওপর আমি উল্টো ক্রিয়া করে পাঁঠা থেকে তাকে আবার তার আসল অবস্থায় ফিরিয়ে এনেছি। এইটা হওয়া মানে কি হলো জানো? যে অপশক্তিকে সে ভোগ রূপে এই বাচ্চা ছেলেটির আসল সত্তাকে আহুতি দিয়েছিল, সেই ভোগ আমি ছিনিয়ে এনেছি সেই অপশক্তির মুখ থেকে। অর্থাৎ সে কুপিত হয়েছে।
আর কুপিত হয়েছে কার ওপর জানো? যে তাকে ভোগ দিয়েছিল তার ওপর, অর্থাৎ লালু গুনিনের ওপর। আর এই সাধনার এই ক্রিয়ায় আহুতি রূপে বাচ্চা ছেলেটিকে গ্রহণ করার পর সে যখন পাঁঠায় পরিণত হয়, সেই পাঁঠার ওপর আগামী 6 মাস কোনো রকম কিছু করা চলে না। আর সেইখানে আমি তো একেবারে তার সত্তাটাই বদলে দিয়েছি। এতে সেই অপশক্তির কোপ এসে পড়বে লালু গুনিনের ওপর। যখনই আমি এই বাচ্চা ছেলেটিকে তার আপন অবস্থায় ফিরিয়ে এনেছি, তখনই ও সম্ভবত জ্ঞান হারিয়ে যেখানেই থাকুক সেখানেই মুখ থুবড়ে পড়ে থাকবে। আর পড়ে থাকবে গোটা একটা রাত। শুধু তো তাই নয়, তাছাড়া ওর অনেক ক্ষতি এর মধ্যে হয়ে গিয়েছে বলতে পারো। তোমরা একটা কাজ করো তো, এখনই সবাই হাতে আগুন, লণ্ঠন এসব নিয়ে বেরিয়ে পড়ো। প্রয়োজনে আমিও তোমাদের সাথে যাচ্ছি। ওই জঙ্গলের আশেপাশেই ও কোথাও ঘাপটি দিয়ে আছে। আমি তো সেখান থেকে ফিরে এসছি। সম্ভবত এতক্ষণে সে আবার নিজের আস্তানাতেই ফিরে এসেছে। ওকে ওকে পাকড়াও করতে হবে। তারপর যা উচিত শিক্ষা দেওয়ার আমি ওকে দেব। চলো হে। তারা নিজেদের মধ্যে সমস্ত রকম আলোচনা সেরে এই সিদ্ধান্তেই এলো যে তারা এক্ষুনি লালু গুনিনের সন্ধানে ওই পোড়ো মন্দিরের জঙ্গলে ঢুকবে। সবাই হাতে করে লণ্ঠন, লাঠি, সরকি যে যা পেল সেই নিয়ে এগিয়ে চলল সেই জঙ্গলের দিকে, লালুকে পাকড়াও করতে। সব মিলিয়ে লোক হয়েছে প্রায় 20-21 জন। তারা সবাই পোড়ো মন্দিরের সামনে জমায়েত হয়ে 5টি দলে সকলে ভাগ হয়ে জঙ্গলের এই দিক ওই দিক ছড়িয়ে গেল এবং কেবল দুর্গাশঙ্কর একা এগিয়ে চলল ভেতরের দিকে। বন বাদার ভেঙে তন্ন তন্ন করে তারা এই দিক ওই দিক খুঁজতে শুরু করল। বেশ অনেকটা সময় কেটে গেল এই সব করতে করতে। তারপর প্রায় অনেকখানি সময় কাটার পর একটি দল দেখতে পেল জঙ্গলের মাঝখানে কেউ একটা মুখ থুবড়ে পড়ে আছে। আলো নিয়ে তার সামনাসামনি গিয়ে তারা দেখল যে পড়ে আছে তার পরনের পোশাকটা যেন কিভাবে পুড়ে গিয়েছে। পিঠের অংশটা একেবারেই কাপড় ছিঁড়ে উন্মুক্ত হয়ে রয়েছে, আর পিঠের ওপর একটা বড় পোড়ার দাগ। ঠিক যেন মনে হচ্ছে কেউ মোটা কোনো জ্বলন্ত কাঠ তার পিঠে চেপে ধরেছিল। উপুর অবস্থা থেকে তাকে সোজা করতেই তার গোফদারির জঙ্গল মানুষগুলির নজরে এলো এবং বেশ খানিকক্ষণ মুখের কাছে আলো ধরে থাকতে তারা বুঝতে পারল, হ্যাঁ, তারা ঠিক মানুষের সন্ধানই পেয়েছে। এটাই তো সেই লালু গুনিন। তারা সকলে মিলে তার হাত পা ধরে চাগিয়ে নিয়ে এলো সেই পোড়ো মন্দিরের সামনে। পোড়ো মন্দিরটি বেশ উঁচু, তার চূড়োটা এখনো অক্ষত আছে। কোনো এক সময় এটি দেবী কালীর মন্দির ছিল, কিন্তু কালের নিয়মে সেই মন্দিরে একসময় পুজো বন্ধ হয়ে যায়। তারপর থেকেই এই মন্দির পোড়ো অবস্থায় রয়েছে। লোকজনেরা লালুকে সেখানে আনার খানিকক্ষণের মধ্যে বাকিরাও প্রায় একে একে চলেই এলো।
সবার শেষে এলো দুর্গাশঙ্কর। দুর্গাশঙ্কর তাকে দেখেই চিনতে পারল। সে বলে উঠল, এই লোকটাই তো ছিল। পিঠটা একেবারে পুড়ে গিয়েছে দেখছি। একটু দেখতে দাও তো। তোমাদের বলেছিলাম না অপশক্তি এর ওপর কুপিত হয়েছে। এর পিঠটা কিভাবে পুড়ল জানো? সম্ভবত সেই অপশক্তির কোপেই এর এই অবস্থা হয়েছে। পিঠটা একেবারে পুড়িয়ে যাচ্ছে তাই অবস্থা। এর জ্ঞান ফেরানোর দরকার নেই। এর শাস্তিটা মোক্ষম ভেবেছি আমি। যখন জ্ঞান ফিরবে তখন নিজেকে দেখেই বেটা আঁতকে উঠবে। ওকে নিয়ে এসো তো, ওকে নিয়ে এসো এইদিকে। একটা খুঁটির সাথে বাঁধো বেটাকে, তারপর যা করার আমি করছি। দুর্গাশঙ্করের কথা মতো তাকে একটি খুঁটির সাথে বাঁধা হলো এবং দুর্গাশঙ্কর আবার বলল, তোমরা একদল ওর ওই আস্তানার কাছে যাও, গিয়ে দেখো বেশ কিছু লতা পড়ে আছে। সেই লতাগুলোকে তুলে আনো তো। খুঁটিতে বেঁধেছ ঠিক আছে, তবে এই লতা ওর গায়ে পেঁচাতে হবে, তবেই ওকে সেই শাস্তিটা আমি দিতে পারবো। আর তোমাদের হাতে দাঁ আছে, এটাও দেখতে পাচ্ছি। এই দাঁটা কাজে লাগবে। যাও যাও যাও, দেরি করো না, সেই লতা কুড়িয়ে আনো। বাকি এখানের ব্যবস্থা আমি করছি। দুর্গাশঙ্করের কথা মতো কয়েকজন চলে গেল সেই লতা কুড়িয়ে আনতে। আর এখানে দুর্গাশঙ্কর বাকিদের কাছ থেকে একটা দাঁ চেয়ে নিয়ে লালুর ডান হাতের তালুতে খানিকটা কাটল। কাটার পর সেখান থেকে খানিকটা রক্ত বেরোতে সেটা একটি পাতার মধ্যে নিয়ে নিল এবং সেখানে একটি কুণ্ড তৈরি করে তাতে ক্রিয়া করতে বসল। তোমরা এসে গেছো দেখছি। লতাটা ওর গায়ের মধ্যে পেঁচিয়ে দাও তো। ঠিক আছে, লতা পেঁচানো হয়ে গেছে। এইবার তোমরা একটু তফাতে গিয়ে দাঁড়াও। যাও, আর অন্যদিকে মুখ করে দাঁড়াও, এই দিকে তাকিও না। দুর্গাশঙ্করের কথা মতো তারা লতা পেঁচিয়ে দিয়ে খানিকটা তফাতে এগিয়ে গিয়ে পেছনে ফিরে দাঁড়ালো। দুর্গাশঙ্কর তখনও তার ক্রিয়া চালিয়ে যাচ্ছে। বেশ খানিকক্ষণ মন্ত্রপাঠের পর লালুর শরীর থেকে পাওয়া সেই রক্ত মধ্যমা দিয়ে ছিটিয়ে দিল হোমকুণ্ডের আগুনে। এমন 3 বার করার পর হোমকুণ্ড থেকে একটা বিরাট আগুনের হলকা দাপিয়ে উঠল আকাশ পানে। আর হবার সাথে সাথেই দুর্গাশঙ্কর বলল, তবে হয়েছে, মোক্ষম শাস্তি হয়েছে বেটার। ও হে, এইবার তোমরা এইদিকে ফিরে চাইতে পারো। দেখো দেখো বেটাকে কি শাস্তি দিয়েছে। আসো তো, এসে
ওর শরীরের বাঁধনটা খুলে দাও, আর ওই যেই খুঁটির সাথে ওকে বেঁধেছিলে সেই খুঁটিটা আমার হাতে দাও। তার কথা মতো 2-4 জন মিলে লালুর শরীরের বাঁধন খুলে দিল। কিন্তু তখন লালুকে আর লালুর মতো করে চেনা যাচ্ছে না। তাকে বাঁধন মুক্ত করার পর সেই খুঁটিটা তারা দুর্গাশঙ্করের হাতে তুলে দেয় এবং দুর্গাশঙ্কর তাতে সিঁদুরের ফোঁটা এবং লালুর শরীরের অবশিষ্ট খানিকটা রক্ত মাখিয়ে তা আহুতি রূপে প্রদান করল সেই যজ্ঞ কুণ্ডের মধ্যে। দেখতে দেখতেই চোখের পলকে তাতে যেন আগুন লেগে গেল এবং খানিকক্ষণের মধ্যেই তা পুড়ে ছাই হয়ে গেল। দুর্গাশঙ্কর তারপর বলে উঠল, এখানের ক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এই লালুকে ওর মতোই ছেড়ে দাও। কালকে যখন ওর জ্ঞান ফিরবে তখনই ও নিজের রূপ দেখে আঁতকে উঠবে। তারপর তার এই ভাব তার মনকে বিষিয়ে দেবে একটু একটু করে। সেই বিষেই ও এক সময় মৃত্যুবরণ করবে। সাধারণ শাস্তি ওকে আমি দিতে পারতাম, কিন্তু ওর বোঝা উচিত, ওর বোঝা উচিত। ওকে ওর মতো ছেড়ে দাও। চলো এখান থেকে আমরা প্রস্থান করি এবং তোমরা যে যার বাড়িতে এখন নিশ্চিন্তে থাকো। আর কেউ নেই উপদ্রব করার মতো। আমিও এখনই এই গা ছেড়ে চলে যাচ্ছি, কারণ এই ক্রিয়া করার পর যেই গায়ে বা যেই চত্বরের মধ্যে এটি করা হয় সাধককে সেখানে থাকতে নেই। সব মিটল, তবে রক্ষা পর্বও মিটল, শাস্তি পর্বও মিটল। চলো হে, এগোনো যাক। এই বলে তারা সেই পোড়ো মন্দিরের জঙ্গল ত্যাগ করে যে যার বাড়ি ফিরে গেল এবং দুর্গাশঙ্কর এগিয়ে চলল গাঁয়ের পথ ধরে অনেক দূরে কোথাও। পরদিন সকালে সূর্যোদয়ের বেশ খানিকক্ষণ পর লালুর জ্ঞান ফিরল এবং জ্ঞান ফিরতে সে প্রচণ্ড অবাক হয়ে গিয়েছে। এ কি, সে কি দেখছে? সে নিজের 2 পায়ে আর দাঁড়াতে পারছে না কেন? এমনকি দাঁড়াতে গেলে তাকে 4 পায়ের ভর নিতে হচ্ছে। তার শরীরটা এমন কালো মিশমিশে হয়ে গেল কি করে? আর তার শরীরে এত বড় বড় লোম কেন? কি, সে তো মানুষ ছিল। এই অবস্থা তার কে করলো? সে এমন একটা পাঁঠা হয়ে গেল কি করে? হ্যাঁ, তবে কি তার চালে সেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল? হায় ঈশ্বর, এখন তার কি হবে? এই পরিণতি হলো তার। এত তন্ত্রবিদ্যা আয়ত্ত করেও, এত অপশক্তির সহায়তা নিয়েও শেষমেশ তার কিনা এই পরিণতি হলো। সে লালু গুণিন, কিন্তু এই পরিণতি হলো তার শেষমেশ। সে এই কষ্টের ভার সইবে কি করে? সে স্বেচ্ছায়
মৃত্যুবরণও করতে পারবে না। হ্যাঁ, তার মতন তাবর এক গুণিনকে শেষমেশ কিনা এই দিন দেখতে হলো, তার কিনা এই পরিণতি হলো। শুনছিলেন তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের গল্প গুণিনের পরিণতি। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। শেষ হলো ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের গল্প গুণিনের পরিণতি। আজকের মতো চলি তবে, সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।